ডিজিটাল ইমেজ প্রসেসিং ওইটাকে জাস্ট একটু আইডিয়া দেওয়া তোমাদেরকে যে কোর্সে আসলে কি হবে। তো আমাদের ট্রিপলি ডিপার্টমেন্টে যতটুকু আমি জানি এটা এখনো অফার করা হয় নাই। তো এইটাই ফার্স্ট করা হচ্ছে এবং এখানে আর কি কোর্সটা পুরোপুরি আর কি নতুন করে ডিজাইন করা হবে। তো এই কোর্সটাতে হয়তো একটু আনকনভেনশনাল টাইপের ইভালুয়েশন হবে। নরমালি যেটা হয় যে বেশিরভাগই এক্সাম দিয়ে তারপর ইভালুয়েট করা হয়। তো এটাতে যেহেতু অনেকটা অ্যাপ্লিকেশন বেসড, তো এদিকে অ্যাসাইনমেন্টের উপরে ওয়েটটা বেশি থাকে আর কি। তো আমরা ইমেজ প্রসেসিং দিয়ে তো অনেক কিছুই করা যায়। তো আজকে আমরা টুকটাক দেখবো। তো সাজিদ কি আর কিছু বলার দরকার ছিল নাকি আমি আমার ইয়া শুরু করে দেব? জি স্যার, আবিয়াস একটু কথা বলবেন শুরু জি করার স্যার, আগে। আচ্ছা আমি একটু হ্যাঁ ইন্ট্রোডিউস করি। হ্যাঁ sure, Hello, thank assalamu you. alaikum everyone. Today is a webinar on the topic and the course digital image processing. We're all glad to have everyone here, and sir will obviously explain more about the topic, but in essence, it's all about computers working with images, and that's the general gist of it. And more about Zaman sir himself. Kandakar Sharia Zaman sir is currently in a lecturer position at our department at IUB. He completed his PhD in 2023 at National University of Malaysia, and he specialized in custom hardware design for artificial intelligence. And he also completed his master's in 2016 from Coventry University in the UK, and his bachelor's in 2013 from Stanford University, Bangladesh. And now, within his research, he's involved in developing specialized hardware architectures for artificial neural networks. His current research interests also include deep learning, hardware accelerators for deep learning, and custom hardware architecture for low-power devices. I've been Abias Karim, and we hope you enjoy this webinar. Thank you. Thank you, Abias, for the nice introduction. So, Rizwan Ahmed, did you have any question? No, sir, sorry for the mistake. It's okay, no problem. Okay. So, unfortunately, I was in a meeting, so তেমন কোনো preparation নেই, but thanks to Abias, Sajid, and Deepu, they prepared something for you. So, ওদের Afnan as well, sir. and yes, Afnan as well, thank you. তো দেখি আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। So can everyone see my display? I mean the screen. Yes, sir. Yes, sir. Okay. Okay, so digital image processing. তো তোমরা হয়তো জানো যে ইমেজ প্রসেসিং এখন অনেক অ্যাডভান্স একটা রিসার্চ ফিল্ড। আমরা অলরেডি দেখতে পাই যদি অ্যাপ্লিকেশন আশেপাশে দেখি যে আমাদের মোবাইল ফোনের ক্যামেরার উপর ডিপেন্ড করে যে আমরা মোবাইলটা কিনবো নাকি না। কারণ ওইটার যখন আমরা ছবি তুলি ওইটার ইমেজ প্রসেসিং যত ভালো হবে তত আমরা ওই ক্যামেরাটাকে প্রেফারেন্স দিই। যেমন আইফোন, ওইটার ইমেজ প্রসেসিংটা অনেক ভালো দেখেই নর্মালি কিন্তু আইফোন কেনে, কিন্তু ওটার ইউজেবিলিটি খুব একটা মনে হয় না ভালো। তো ইমেজ প্রসেসিং জাস্ট যে রেগুলার আমরা অ্যালগোরিদম ইউজ করি তা না, এখন ইমেজ প্রসেসিং এর মধ্যে অনেক টাইপের এআই অ্যালগোরিদম চলে আসে। তো দেখা যায় যে আমরা যেটা চোখে ভালো দেখায় ওই জিনিসটাই আসলে আমরা ইমেজে দেখতে চাই। রিয়েলের চেয়ে আমাদের প্রসেসড ইমেজ আরো বেশি ভালো লাগে। তো ইমেজ প্রসেসিং যে জাস্ট কি বলবো ক্যামেরাতে ইউজ হয় তা না, এটা দিয়ে আমাদের বায়োমেডিক্যাল সেক্টরে অনেক টাইপের কাজ করা হয়। যেমন ডক্টররা আগে হয়তো আমাদের এক্স-রে দেখেই বলে দিতে পারতো যে আমাদের লাংসে বা কোনো বোনের ফ্র্যাকচার আছে কিনা, তো আরো অনেক টাইপের মানে ডিজিজ ধরতে পারতো। বাট নাও যখন এআই চলে আসছে আমরা এই প্রসেসগুলোকে অটোমেট করতে পারি। তারপর আমি যদি একদম একটা সিম্পল এক্সাম্পল দেই, আমি হয়তো রাস্তায় একটা মানুষকে দেখে হয়তো কিছু গেস করতে পারি যে সে
কি টাইপের কাজ করে, তারপর তার ওয়েলথের অবস্থা কি, যে সে কি আপার ক্লাস না লোয়ার ক্লাস ফ্যামিলি থেকে, তারপর হয়তো সে অনেক পরিশ্রম করে নাকি একটু রিল্যাক্স টাইপের মানুষ, অনেক কিছু দেখতে পারে, কিন্তু এগুলোর পিছনে হয়তো সবসময় লজিক থাকবে না। তো এগুলো কিভাবে আমরা করতেছি, এগুলো সব ভিশন থেকে। আমরা যখন দেখি আমাদের ব্রেন ইমেজগুলো নেয় এবং প্রসেস করে, এবং ওইখান থেকে কিছু ফিচার এক্সট্রাক্ট করে, যেগুলো হয়তো আমরা লজিক্যালি এক্সপ্লেন নাও করতে পারি। তো আমাদের ব্রেন কিন্তু বায়োলজিক্যালি যদি চিন্তা করি, আমাদের ব্রেন মোটামুটি 80 to 90% প্রসেসিং ইমেজের উপর করে। তো ইমেজ প্রসেসিং এর পার্টটা অনেক ইম্পর্টেন্ট। আমরা যদি এই আমাদের ব্রেনের ফাংশনালিটি এগুলো কম্পিউটারে আনতে চাই, তো দেখা যাবে যে ইমেজ প্রসেসিং এর একটা বড় সেক্টর থাকে বা সেগমেন্ট থাকে, যেটা বললাম যে ফিচার এক্সট্রাকশন। এটাও হয়তো আমরা ইমেজ প্রসেসিং করে অনেক টাইপের ফিচার এক্সট্রাক্ট করতে পারি, যেটা আমাদেরকে একটা ডিসিশন নিতে হেল্প করবে। জাস্ট যে ছবি বিউটিফিকেশন, এটাই জাস্ট ইমেজ প্রসেসিং এর কাজ না। তো একদম সিম্পল এই একটা যে স্লাইড, এখান থেকে দেখি যে ইমেজ কি। তো ইমেজ, একটা ডিজিটাল ইমেজকে আমরা জাস্ট একটা গ্রিডের মতো চিন্তা করতে পারি। তো গ্রিডের মধ্যে যেই বক্সগুলোতে কিছু কালার থাকবে, ওই কালার গুলোর একটা সিকোয়েন্স নেই, আমরা একটা ইমেজ তৈরি করি। তো এটা একটা 2D সিকোয়েন্স। এখানে কিছু কালার আছে প্রত্যেকটা গ্রিডের মধ্যে, কোথাও রেড, কোথাও গ্রিন। তো এইটা মিলে একটা ইমেজ হয়। আর যদি কম্পিউটার স্টোরেজের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, তো এখানে দেখা যাবে যে এটা একটা ম্যাট্রিক্স, 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স। আর এর মধ্যে 3টা লেয়ার থাকে, একটা রেড, একটা ব্লু, একটা গ্রিন। তাহলে তখন এটা 3 ডাইমেনশনাল ম্যাট্রিক্স হয়ে যায়। তো এই 3 ডাইমেনশনাল ম্যাট্রিক্সটাই হলো একটা ডিজিটাল ইমেজ। আর যদি এটা গ্রে স্কেল ইমেজ হতো, তাহলে ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ। এগুলা হলো জাস্ট টেকনিক্যাল জিনিস। এখন আমরা যদি একটু ব্রডার চিন্তা ভাবনা করি যে এটার অ্যাপ্লিকেশনটা কোথায়, সো উই ক্যান সি অ্যান এক্সাম্পল হিয়ার। এখানে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ থেকে কালার ইমেজে নিয়ে আসি। আবার উল্টাটা তো আমরা সিম্পলি করতে পারি, রেড ব্লু গ্রিন ইমেজকে ইজিলি আমরা ব্ল্যাক এন্ড হোয়াইটে নিয়ে যেতে পারি। তো রেড ব্লু গ্রিন থেকে কালার ইমেজ থেকে গ্রে স্কেলে নেওয়াটা ইজি, জাস্ট ভ্যালুগুলো অ্যাভারেজ করে দিলেই হয়। বাট যখন আমি ব্ল্যাক এন্ড হোয়াইট থেকে কালার নিয়ে আসবো, তখন প্রসিডিউরটা একটু কমপ্লিকেটেড। তখন আমাদের দেখা যায় অনেক হাই লেভেলের অ্যালগোরিদম লাগে। ফর এক্সাম্পল, উই আর নট শিওর হোয়াট দি কালার অফ দি ফেস উড বি। তো এদিকে আমাদের এটা ব্রাইট ফেসও দিতে পারতাম, ডার্ক ফেসও দিতে পারতাম। বাট এখানে দেখা যাচ্ছে আমাদের যে ডেপথ আছে গ্রেইনেস এর ফেসের মধ্যে, ওইখান থেকে আমরা একটা অ্যাজিউম করে কালার অ্যাসাইন করে দিতে পারি। তো এগুলাও হাই লেভেল ইমেজ প্রসেসিং এর একটা পার্ট। তো এখন যা নতুন নতুন কিছু প্রসিডিউর আসে বা সফটওয়্যার আসে, যেগুলো ওগুলো অ্যাডভান্স এআই অ্যালগোরিদম ইউজ করে এরকম কালারাইজ করে দিতে পারে। তো আমরা এই কোর্সের মধ্যে হয়তো লাস্টের দিকে কিছু এক্সাম্পল দেখবো এই টাইপের, কিভাবে এটা পসিবল। তারপর যেটা বললাম যে ইমেজ প্রসেসিং ইউজুয়ালি লো লেভেল থাকে এবং হাই লেভেলও থাকতে পারে। তো লো লেভেল প্রসেসিং এর মধ্যে আমরা যেটা বললাম যে কালার ইমেজ থেকে ব্ল্যাক এন্ড হোয়াইটে নিতে পারি, বা আমরা যে ইমেজ ক্রপ করি ছবি তুলে, ওইটাও একটা টাইপের ইমেজ প্রসেসিং। তারপর যেমন এই ইমেজের মধ্যে আমরা যে দুইটা কম্পেয়ার করি, দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা একটু শার্প হয়ে গেছে হয়তো, বা এখানে আমাদের পিক্সেল, মানে ছবিটা একটু পিক্সেলেটেড হয়ে গেছে হয়তো রাইট সাইডে। তো এইগুলাতে হতে পারে যে আমার রেজলিউশনটা কমিয়ে ফেলেছি, বা এদিকে আমাদের ছবিটা শার্পেন করা হয়ে গেছে। তো এগুলো ছোটখাটো ইমেজ প্রসেসিং। আর তোমরা যারা ফটোশপ ইউজ করে থাকো, ওইটা একটা অ্যাডভান্স সফটওয়্যার ফর ইমেজ প্রসেসিং। ওইটা আমাদের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দেয় ইমেজ প্রসেস করার জন্য। বাট আমরা যদি চাই, এটা আমরা কোড দিয়ে বা অ্যালগোরিদম দিয়েও সেম কাজটাই অ্যাচিভ করতে পারি। তো ইউজুয়ালি এগুলা ম্যাটল্যাব দিয়ে বা পাইথন দিয়ে করা পসিবল। আমরা এই কোর্সের মধ্যে ম্যাটল্যাব কিছু কিছু এক্সাম্পল দেখবো, ম্যাটল্যাব দিয়ে কিছু কিছু এক্সাম্পল দেখবো পাইথন দিয়ে। তো মিড লেভেল প্রসেসিং এর এদিকে একটা এক্সাম্পল, এই দুইটা ইমেজ যদি আমি কম্পেয়ার করি, উই ক্যান সি দ্যাট দি ব্যাকগ্রাউন্ড হ্যাজ বিন রিমুভড। এখানে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে। এটা ইজি, কারণ এদিকে ব্যাকগ্রাউন্ডটা সিঙ্গেল কালারের, পিঙ্ক কালার।
আর এই কালারটা কোনোভাবে হয়তো ছবির অন্য কোনো জায়গায় ইন্টারফেয়ার করে না, এই জন্য পিঙ্ক কালারটা ইজিলি রিমুভ করা পসিবল। আবার যদি একটু জুম করে দেখা যায়, দেখা যাবে এখনো হয়তো কিছু কিছু ট্রেস রয়ে গেছে পিঙ্ক কালারের হেয়ারের আশেপাশে, তো ওগুলো আরো অ্যাডভান্স অ্যালগোরিদম দিয়ে রিমুভ করা পসিবল। তো এটা যেহেতু অত একটা অ্যাডভান্স অ্যালগোরিদম ইউজ হচ্ছে না, এটা মিড লেভেল, এটাও আমরা করে দেখতে পারি। আমরা যখন এটা ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনে নিয়ে যাব, তো পিক্সেলের ভ্যালুগুলোকে যে পিঙ্ক কালারের রেঞ্জটা আছে ওইটাই যদি আমরা রিমুভ করে দেই, তাহলে এরকম একটা ইমেজ পেয়ে যাই। এটাও আমরা এই কোর্সের মধ্যে দেখবো কিভাবে পসিবল। আর লাস্টে হলো গিয়ে হাই লেভেল ইমেজ প্রসেসিং। এইটা হলো আমাদের ব্রেইনের কিছু ফাংশনালিটি মিমিক করার চেষ্টা করে। আমরা যেটা ফার্স্টের দিকে এক্সাম্পল দিলাম, যে আমরা হয়তো কিছু এক্স-রে দেখেই ডাক্তাররা বলে দিতে পারবে যে ব্রেইনে কোনো টাইপের মানে ডিজিজ আছে কিনা, বা এই কেসে যে আমাদের যে ব্রেনের একটা ইমেজ, তো এখানে কোনো টাইপের কোনো প্রবলেম আছে কিনা ডাক্তাররা বলে দিতে পারে, যারা এক্সপার্ট। তো আমরা আমাদের নতুন ইনোভেটিভ এআই অ্যালগোরিদম গুলোকে ওইভাবে ট্রেন করতে পারি ডক্টরের মতো, যেন ওইখান ইমেজ থেকে কিছু মানে নন লজিক্যাল ফিচার এক্সট্রাক্ট করে পরে যেন বলে দিতে পারে, যে একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া দিতে পারে যে এদিকে এত পার্সেন্ট চান্স আছে যে এটা ডিজিজড ব্রেন বা ডিজিজড ইমেজ। তো ওগুলা আমরা লাস্টের দিকে দেখবো হাই লেভেল যখন প্রসেসিং করব তখন। আচ্ছা, তো এদিকে কিছু এক্সাম্পল দেখা যাচ্ছে যে কি কি টাইপের সফটওয়্যার স্ট্যাক থাকে ইমেজ প্রসেসিং এর জন্য। ফটোশপের সাথে তো মোটামুটি অনেকেই ফ্যামিলিয়ার। তারপর নিচে সেকেন্ডটা হলো এটা গেম, এটা হলো ফটোশপের ফ্রি কাউন্টার পার্ট। উপরে যে তিনটা এক্সাম্পল দেওয়া এগুলো হলো সফটওয়্যার স্ট্যাক বা সফটওয়্যার লাইব্রেরিজ কোডিং এর জন্য পাইথনের। ওপেন সিভি একটা, মাঝখানে পাইথনের নর্মাল কিছু মানে কোড দিয়েই লাইব্রেরি ছাড়াই প্রসেসিং করা যায়। আর লাস্টে এটা হলো গুগলের একটা লাইব্রেরি, সফটওয়্যার লাইব্রেরি বা কোডিং এর লাইব্রেরি, যেটা দিয়ে আমরা এআই অ্যাপ্লাই করতে পারি ইমেজের উপর। তো হয়তো তোমরা এরকম কিছু নাম শুনবা, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, ওইটা এই টেনসর ফ্লোতে ভালোভাবে আর কি দেওয়া, যেন আমরা ইজিলি অ্যাপ্লাই করতে পারি কোড টোড সব দেওয়া। তো এইটাও কিছুটা আমরা দেখবো লাস্টের দিকে কোর্সের। আচ্ছা, এদিকে কিছু অ্যাপ্লিকেশন দেওয়া, যে কেন ইমেজ মানে ডিজিটাল ইমেজ প্রসেসিংটা ইম্পর্টেন্ট। Applications include but are not limited to biomedical image processing, which I already explained, photo editing apps and web apps, for robotics. তো আমাদের রোবট সিস্টেম যখন থাকবে এটাতে ন্যাভিগেশনে আমাদের কাজে লাগবে ইমেজ প্রসেসিং। তারপর অবজেক্ট ডিটেকশন, অবজেক্ট আইডেন্টিফিকেশন, এগুলাতেও আমাদের ইমেজ প্রসেসিং লাগে। এরপর it allows us to depict images taken using sensors and detect beyond visible light. তো কিছু কিছু কেসে দেখা যায় কি যে আমরা হয়তো সেন্সর গুলার কাজও ইমেজের প্রসেস করে করে বের করে ফেলতে পারি, যেমন একটা ডেপথ বা ডিস্টেন্স, এগুলাও হয়তো আমরা জাস্ট ক্যামেরা ইউজ করে বের করে ফেলতে পারি। তোমরা যারা আইফোন বা অ্যান্ড্রয়েড ইউজ করো হয়তো কিছু কিছু অ্যাপ দেখেছো যেটা দিয়ে এআর অগমেন্টেড রিয়েলিটি অ্যাপ দিয়ে ডিস্টেন্স মেজার করা যায়, বা একটা রুলার অ্যাপ থাকে যেটা দিয়ে লেন্থ মেজার করা যায় কিছু জিনিসের। তো ওগুলো ইমেজটাকে প্রসেস করতেছে আর এখান থেকে ডেপথ বের করে একটা ডিস্টেন্স বা লেন্থ বের করে দিচ্ছে। তো আমরা সেন্সর না ইউজ করে এইসব কাজ করতে পারি জাস্ট ইমেজ প্রসেসিং ইউজ করে। তারপর অ্যাস্ট্রোনমি ইউজেস ইমেজ প্রসেসিং, এটা তো খুব ইম্পর্টেন্ট। আর রিসেন্টলি জাস্ট গত বছরেই বোধহয় একটা ফার্স্ট টাইম ব্ল্যাক হোলের একটা যে ইমেজ আসলো, ওইটাও অ্যাডভান্স এআই ইউজ করে ইমেজ তৈরি করেছে। তো এদিকে অনেক টাইপের ইমেজ প্রসেসিং অ্যাপ্লাই করার পর তারপর একটা ব্ল্যাক হোলের মানে দেখতে হয়তো কেমন লাগে ওইরকম একটা ইমেজ তৈরি করেছে ফর দ্য ফার্স্ট টাইম। It was possible to place images in of right sizes and quality in these slides with the help of digital image processing. তো ইমেজ প্রসেসিং ইউজ করে অবশ্যই স্লাইডটা রেডি করা হয়েছে। তো ইমেজ প্রসেসিং অনেক জায়গায় ইউজ হয়ে থাকে,
তো এই কোর্সটাতে চেষ্টা করব যে তোমাদেরকে অ্যাপ্লিকেশন বেসড কিছু জিনিস শেখানোর জন্য, জাস্ট যে নিচের ম্যাথমেটিক গুলো ওগুলাতে যেন বাউন্ডেড না থাকে কোর্সটা। এখন যেহেতু অনেকেই ফ্যামিলিয়ার না কোর্সটার সাথে, এই জন্য হয়তো শিওর না যে এই কোর্সটা নিবে নাকি নিবে না। তো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো এই কোর্সের ব্যাপারে, বা যদি অন্য কোনো ইন্টারেস্ট থাকে এই সেমিস্টার নিতে পারলে বাট স্টিল ইন্টারেস্টেড, ইউ ক্যান অলসো আস্ক মি। এনি কোয়েশ্চেন্স? ইয়েস, অনিন্দিতা বিশ্বাস। ইয়েস স্যার। স্যার, এই কোর্সটা করার আগে কি আমাদের মেশিন লার্নিং রিলেটেড মানে বেসিক্স জানা লাগবে? না, যতটুকু দরকার আমি দিয়ে দিব কোর্সের মধ্যে। কোনো Thank you, sir. ব্যাকগ্রাউন্ড দরকার নেই এআই বা মেশিন লার্নিং এর। ওকে, আর কোনো কোয়েশ্চেন নাই? হ্যাঁ বলো আফনান। স্যার এই কোর্সটার জন্য মানে ম্যাথ ব্যাকগ্রাউন্ড কিরকম লাগবে আমার? আচ্ছা, যেটা বললাম যে আমি চেষ্টা করব যে কোর্সটা যেন ম্যাথের উপর বাউন্ডেড না থাকে। তো মেইনলি যেহেতু আমরা ম্যাট্রিক্স রিলেটেড কাজ করব, ওইটার একটু ব্যাকগ্রাউন্ড থাকা ভালো। আর যা যা অ্যাডিশনাল আমি ফাংশনালিটি যেমন ফোরিয়ার ট্রান্সফর্মের কিছু কাজ লাগতে পারে ওগুলা আমি দিয়ে দিব টুকটাক, জাস্ট যতটুকু দরকার ওগুলা দিয়ে দিব। বাট বেসিক অ্যালজেব্রা, তারপর ম্যাট্রিক্স ম্যানিপুলেশন এগুলা জানা ভালো। Any more questions? Yes, Rafiu. স্যার কোনটা বেশি কনভিনিয়েন্ট হয় এরকম সিচুয়েশনে, লাইক ম্যাথল্যাব নাকি পাইথনে এখন বেশি মোর কনভিনিয়েন্ট আর কি, আমরা যদি সিগন্যাল প্রসেসিং অথবা হচ্ছে ইমেজ প্রসেসিং করতে যাই আর কি? আচ্ছা, ম্যাটল্যাবটা হলো গিয়ে মোর ইজি টু আন্ডারস্ট্যান্ড আর লার্ন। আর যদি পাইথন ইউজ করো তাহলে পাইথনটা হলো গিয়ে তোমার ইন দ্য লং রান, মানে এই কোর্সের বাইরেও যদি যাও, জবে টবে গেলে পাইথন আরো বেশি ইউজফুল, কারণ পাইথনটা ফ্রি এবং অলওয়েজ ডেভেলপ করা হচ্ছে। আরো অ্যাডভান্স যা যা টেকনোলজি আসে, রিসার্চ পেপার করা হয় ওগুলো পাইথনেই আসে। কিন্তু পাইথনটা পুরোপুরি দেখা যায় কোডের উপর থাকে, তো কোনো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নাই। তারপর দেখা যাচ্ছে যে নতুন নতুন লাইব্রেরি আপডেট হচ্ছে, এটার ভার্সন ম্যাচ করা একটু কমপ্লিকেটেড হয়ে যায়। তো যদি তোমরা শর্ট টার্মের জন্য কোনো ইমেজ প্রসেসিং এর কাজ করতে চাও তাহলে ম্যাটল্যাব বেটার, আর যদি মনে করো যে না লং টার্মের জন্য এই ফিল্ডেই থাকবা তাহলে পাইথন বেটার। আমি কোর্সে চেষ্টা করব কিছু কিছু জিনিস ম্যাটল্যাবে দেখানোর আর কিছু কিছু জিনিস পাইথনে দেখানোর, যেন দুইটার উপরেই আইডিয়া থাকে। ওকে, এনি মোর কোয়েশ্চেনস? হ্যাঁ সাজিদ। স্যার ইমেজ প্রসেসিং আর রোবোটিক্স এর সাথে রিলেশনশিপটা কোথায়? আচ্ছা, রোবোটিক্স তো এখন অনেক কিছু থাকে, যেমন মেকানিক্যাল কনস্ট্রাকশন রোবোটিক্স একটা পার্ট, প্রোগ্রামিং ও রোবোটিক্স এর একটা পার্ট, তারপর সেন্সর থেকে ডেটা নিয়ে ওগুলো প্রসেস করা এটাও একটা পার্ট। তো সেন্সরের যে ডেটাগুলো প্রসেস করবো ওইটার মধ্যে আবার ইমেজ প্রসেসিং হলো গিয়ে একটা সাব ক্যাটাগরি। তো রোবটের যেটা বললাম যে আমরা হিউম্যান ব্রেন আমাদের 90% যে প্রসেসিং পাওয়ার ওইটা ইনভেস্ট হয় হয়তো জাস্ট ইমেজ প্রসেস করাতে। তো একইভাবে রোবটের কেসেও দেখা যাবে যে অনেকটা পার্ট ভিশন বা কম্পিউটার ভিশন প্রসেস করাতেই যাবে। তো আমরা যখন রোবট একটা মুভ করবে ওইটার জন্য আমাদের ভিশন অ্যানালাইজ করতে হবে যে সামনে কি আছে, আশেপাশে কি আছে, কোনো অবস্টেকল আছে কিনা। তারপর যদি আমি চাই যে কিছু একটা জিনিস পিক আপ করে রেখে আসুক, ওইটার জন্য আমাদের ইমেজ প্রসেসিং লাগবে। তারপর যদি আরো কিছু অ্যাডভান্স কাজ করতে চাই, যেমন ডিটারমাইন করা যে কতটুকু আমার হাঁটতে হবে বা সামনে কি আছে অবজেক্টটা ডিটেক্ট করে একটা অ্যাকশন নেওয়া, তখন আমাদের ইমেজ প্রসেসিং লাগে। তো মানে রোবোটিক্স এর একটা বড় পার্ট বলা যায় যে ইমেজ প্রসেসিং এখন হিউম্যানয়েড রোবট মেইনলি। এনি মোর কোয়েশ্চেনস? হ্যাঁ রাফিউ। স্যার মানে আমরা তো এমনি ভিজিবল লাইট দেখতে পাই কি চোখে, বাট আমরা যদি মনে করেন যে আউট অফ আওয়ার মানে স্পেকট্রাম দেখতে মানে কোনো কিছু প্রসেসিং করতে চাই, ওটা কি পসিবল হবে? মানে যেমন আইআর ওয়েভস অথবা হচ্ছে আলট্রাভায়োলেট মানে রেজ গুলো আমরা হচ্ছে ইয়ে করতে চাই, প্রসেস করতে চাই, এটা কি মানে
কম্পিউটার দিয়ে পসিবল হয় আমাদের জন্য? হ্যাঁ, পসিবল হয়। এটা আমি যেটা বললাম যে একটা ছবি, ওইটা কিছুই না, জাস্ট একটা 3 ডাইমেনশনাল ম্যাট্রিক্স। 3 ডাইমেনশনের মধ্যে ফার্স্ট লেয়ার হলো গিয়ে আমাদের রেড, সেকেন্ড লেয়ার হলো ব্লু, থার্ড লেয়ার হলো গ্রিন কালার রিপ্রেজেন্ট করে। কিন্তু আমি এদিকে যদি আরো কয়েকটা লেয়ার অ্যাড করে দেই, আমরা ধরো ক্যামেরার সাথে আলাদা একটা সেন্সর দিয়ে দিলাম যেটা হয়তো ইনফ্রারেড রেঞ্জ এবং আল্ট্রাভায়োলেট রেঞ্জটাও ক্যাপচার করবে। তো লেভেল অফ আল্ট্রাভায়োলেট আর লেভেল অফ ইনফ্রারেড, এটাকে যদি আমি আরো 2টা লেয়ারে ম্যাট্রিক্স বানাই, তার মানে 5 লেয়ার আর হলো গিয়ে ওই যে ছবির 2 ডাইমেনশন, তাহলে তখন আরো 2টা লেয়ার চলে আসলে আর ওগুলোর উপর আমরা প্রসেস করতে পারি। তখন এটা 5 ডাইমেনশনাল হয়ে যেতে পারে হয়তো। না, স্ট্রাকচার অনুযায়ী ম্যাট্রিক্সটা 3 ডাইমেনশনই থাকবে, কিন্তু আমরা যখন ভিশন দেখব তখন ওইটা হয়তো মোর ডাইমেনশন রিপ্রেজেন্ট করবে, যে আল্ট্রাভায়োলেটও আছে, ইনফ্রারেডও আছে, আবার ভিজিবলও আছে। তো তখন এটা ইমেজের মধ্যে প্রসেস করা পসিবল। এমন ভাবে চিন্তা করতে পারো যে সামনে তুমি ছবি দেখতেছো, তো ওইটার মধ্যে আবার প্রত্যেকটা পয়েন্টে হয়তো কতটুকু গরম একটা এক্সট্রা ডাইমেনশন অ্যাড হয়ে গেল প্রত্যেকটা কোঅর্ডিনেটে। তো এইভাবে অন্যান্য রেঞ্জ গুলো ইন্ট্রোডিউস করা পসিবল। Does that answer your question, Rafiu? নাকি আর একটু ক্লিয়ার দরকার? মানে 2টা বা 3টা লেয়ার থাকে আর কি একটা ম্যাট্রিক্সের ইমেজে। মধ্যে আর কি। হ্যাঁ, ইমেজে 3টা লেয়ার থাকে, রেড, গ্রিন, ব্লু, বাট আমি ইচ্ছা করলে আরো অ্যাড করতে পারি। তো আমরা হয়তো চোখে দেখে বুঝবো না, বাট ইমাজিন করলে বলতে পারি যে প্রত্যেকটা পয়েন্টে কালারের সাথে আবার অন্য এক্সট্রা হয়তো ইনফরমেশন থাকবে প্রত্যেকটা কোঅর্ডিনেটে। Okay, any more questions? Yes, Anindita. স্যার এই কোর্সের সাথে কম্পিউটার ভিশনের কোনো রিলেশন আছে? হ্যাঁ, কম্পিউটার ভিশন আর ইমেজ প্রসেসিং মোটামুটি অনেকটা একই বলা যায়, কিন্তু ইমেজ প্রসেসিং এ আমরা হয়তো প্রসেসিং পার্টটাতে একটু বেশি গুরুত্ব দিব। কম্পিউটার ভিশনে হয়তো দেখা গেল যে ইমেজটাকে স্টোর করা হয় কিভাবে, ইউজ করা হয় কিভাবে, তারপরে আবার ডিসপ্লে করা হয় কিভাবে, ওগুলাও থাকতে পারে। বা ডিজিটাল ইমেজ প্রসেসিং এ আমি জাস্ট ইমেজটা পাওয়ার পর কিভাবে প্রসেস করি ওইটাতে ফোকাস করব বেশি। দুইটা ওভারল্যাপ করে কোর্স অ্যাকচুয়ালি। কম্পিউটার ভিশন কি সিএসসি থেকে অফার করা হচ্ছে নাকি? So not sure এটার ব্যাপারে। আমিও শিওর না। যাক, এনিওয়েজ আমরা তাহলে আমাদের ডিজিটাল ইমেজ প্রসেসিং নিয়ে থাকি। তো এনি মোর কোয়েশ্চেনস? না থাকলে আমি একটা সিম্পল ডেমো দেই ম্যাটল্যাব দিয়ে আজকে। তো কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, তাহলে দেখি। সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছ না? জি স্যার। জি আচ্ছা, তো এটা একদম সিম্পল একটা ডেমনস্ট্রেশন, যেন বোঝা যায় যে কি কি করা হয় বা করা হবে আমাদের এই কোর্সটাতে। তো এদিক দিয়ে আমি একটা ইমেজ পড়বো, তো আমার ইমেজগুলো অলরেডি সেভ করা, আমি জাস্ট দেখবো যে কি কি টাইপের প্রসেসিং করা হয়। তো ম্যাটল্যাবে আশা করি অনেকেই অলরেডি ইউজ টু, কারণ যেহেতু এটা ফোর্থ ইয়ার কোর্স, তোমাদের থার্ড ইয়ারে কিছু কিছু কোর্স আছে যেখানে ম্যাটল্যাব ইউজ করানো হয়। তো দেখি, তো এদিকে আমি যেটা করতেছি, আমাদের হেড মুস্তাফা স্যার, ওনার ছবিটাতে একটু টুকটাক প্রসেসিং করব, দেখি কি আসে। তো এটা দিয়ে হলো গিয়ে ম্যাটল্যাবে আমি ফার্স্টে দেখি এটাকে স্প্লিট করি, যে ওনার ছবিতে যদি রেড, গ্রিন আর ব্লুতে স্প্লিট করতাম তাহলে কতটুকু রেডনেস, কতটুকু গ্রিননেস এবং কতটুকু ব্লুনেস এখান থেকে বোঝা যায়। স্প্লিট করে ফেললাম। অরিজিনাল ইমেজটা ছিল কিন্তু এটা। তো এইখানে দেখা যাচ্ছে যে রেডনেসটাই বেশি ছিল, গ্রিননেসটা একটু কম ছিল, ব্লুনেসটা আরো কম ছিল হয়তো, বা উল্টাটা। তো যখন আমি 3টা লেয়ারে ভাগ করছি,
তো এদিকে আমার প্রত্যেকটা পিক্সেলের ইন্টেন্সিটি গুলো রিপ্রেজেন্ট করছে এভাবে। তো এটা আমরা ম্যাথমেটিক্যালি করতে পারি। তো এখানে আমি যেটা বললাম যে ইমেজের অ্যাকচুয়ালি 3টা লেয়ার। তো আমি ইমেজটাকে সেভ করেছিলাম এস নামে একটা ভ্যারিয়েবলে। তো এসটা যদি আমি চেক করি, এদিকে দেখাচ্ছে 512 by 512 by 3, তাহলে 3 ডাইমেনশনাল। এটার হাইট হলো 512, এটার উইডথ হলো 512, তার মানে 512 by 512 এতগুলা পিক্সেল। আর 3টা লেয়ার মানে রেড, গ্রিন, ব্লু, আর ওই 3টা লেয়ারকে আমি যেদিকে ভাগ করলাম, এইভাবে আলাদা আলাদা করে ভাগ করে দেখা যায়। তো ওনার ছবিতে হয়তো এই যে ফেসটা অনেকটা রেড কালার ছিল দেখে আমাদের এদিকে রেডের কেসে, রেডের চ্যানেলে হোয়াইটনেসটা একটু বেশি, তার মানে এদিকে রেড কালারটা বেশি ছিল। গ্রিন এবং ব্লু কম ছিল দেখে এগুলো একটু ডার্ক ডার্ক দেখা যাচ্ছে। এটাকে ইচ্ছা করলে আমি রেড কালার, ব্লু, গ্রিন কালার এবং ব্লু কালার করে চেক করতে পারতাম। ওইটা আরেকটু কোড লিখতে হবে, এটা পরে ক্লাসে দেখাবো। আচ্ছা, তো আরেকটা জিনিস এদিকে একটা ডেমনস্ট্রেশন, সেটা হলো আমি যদি একটা র্যান্ডম নাম্বারের একটা ম্যাট্রিক্স বানাই এফ, এটাকে লিখলাম এবং দেখি এটার ভ্যালুগুলো কি কি। যদি আমি এদিকে শো করি, এফ লিখে যদি সার্চ দেই, মানে এন্টার দেই, তাহলে দেখাচ্ছে অনেকগুলো র্যান্ডম ভ্যালু। তো এখন এই র্যান্ডম ভ্যালুটা যদি আমি ইমেজে কনভার্ট করি, মানে র্যান্ডম ম্যাট্রিক্সটাকে, তাহলে দেখি কি আসে। এই যে এরকম একটা কিছু আছে। তো এটা কি তোমরা কেউ ফ্যামিলিয়ার, এরকম কিছু কোথাও দেখছো কখনো? হোয়াইট নয়েজ স্যার, মানে হচ্ছে টিভি চ্যানেলে। হ্যাঁ, এক্স্যাক্টলি। টিভি চ্যানেলে আমাদের যখন কোনো সিগন্যাল থাকে না, একদম র্যান্ডম নয়েজ আসতে থাকে, বা বলা যায় যে ওইদিকে সিগন্যালটা কোনো কিছু রিপ্রেজেন্ট করে না, তখন আমরা এরকম একটা ঝিঝি দেখতে পাই টিভিতে। তো এটাও রিপ্রেজেন্ট করে, মানে দেখা যায় যে একটা র্যান্ডম সিগন্যাল কিরকম দেখতে। তো টিভিতে আমাদের তখন র্যান্ডম সিগন্যাল আসে যদি কোনো চ্যানেল ব্রডকাস্ট না হয় ওই চ্যানেলে। আচ্ছা, তারপর দেখি এইটা দিয়ে হালকা একটু হয়তো আমরা সেগমেন্টেশনের পার্টটা দেখব। দেখি, তো এখান থেকে যেটা করা হচ্ছে সেগমেন্টেশন না, এটা হলো ইমেজটাকে বাইনারিতে কনভার্ট করা হচ্ছে। বাইনারি বলতে যে আমার প্রত্যেকটা যে পিক্সেল, এদিকে কতটুকু রেডনেস, কতটুকু গ্রেইনেস বা কতটুকু ব্ল্যাক বা হোয়াইট হবে, ওইটাকে আমি জাস্ট 2টা ভ্যালুতে সেট করে দিলাম, হয় ব্ল্যাক হবে বা হোয়াইট হবে। তো আমার পিক্সেলগুলো যখন বাইনারিতে কনভার্ট করি তখন এরকম একটা ইমেজ পাওয়া যায়। তো এইভাবে আমরা অনেক সময় সেগমেন্টেশন করতে পারি। সেগমেন্টেশন মানে ধরো সোজা কথা আকাশের মধ্যে তারাগুলো, তো আমি বাইরের যে আকাশের অন্যান্য ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকবে ওগুলোকে আলাদা করে একটা মানে ফিক্স লেভেলের ইন্টেন্সিটিকে থ্রেশহোল্ড দিয়ে বাকি সবকিছু হোয়াইট করে ফেলতে পারবো। তাহলে ব্ল্যাক এবং হোয়াইট এইভাবে আলাদা করে আমরা ওই জায়গাটাকে পার্টিশন করে ফেলে ওইটার উপর প্রসেস করতে পারি। আমাদের অনেক কেসে দেখা যায় কি যে অ্যাস্ট্রোনমিক্যাল বা রোবটের মধ্যেও এইভাবেই একটা থ্রেশহোল্ড দিয়ে ছবিটাকে আলাদা করা হয়, কোনটা ব্ল্যাক এবং কোনটা হোয়াইট, তারপরে ওর উপর প্রসেস করা হয় বা আইডেন্টিফাই করা হয় যে এটার শেপটা কি হবে বা অবজেক্টটা কি জিনিস। তো এটা একটা গেল। তারপর দেখি এদিকে কি ডেমনস্ট্রেশন জানি। ও হ্যাঁ, তো এটা যেটা করে এটাও একটা ম্যাটল্যাবের ফাংশন। এই ফাংশনটা ট্রাই করে যে ছবিটাকে কার্টুনের মতো বানানো। এদিকে হয়তো খুব বেশি একটা ভালো কাজ হয় না, এদিকে আরো কিছু টিউন করতে হবে অ্যালগরিদম। এটা টিউন করলে দেখা যাবে কি যে এই জিনিসটা হয়তো আরেকটু কার্টুনিশ হবে। যেমন এদিকে আমার লেফট সাইডের হেয়ারটা হলো গিয়ে অনেক গ্রেইন, আর এই সাইডে হয়তো কিছুটা মিলে গেছে। তো আমি যে থ্রেশহোল্ডটা আরেকটু বাড়ায় দিই অ্যালগরিদমে, তাহলে হয়তো হেয়ারটা সিঙ্গেল কালার হয়ে যাবে, যেটা ইউজুয়ালি কার্টুনে হয়। স্কিন কালার মোটামুটি এক কালার হয়ে গেছে, আর ওনার যে কোডটা ওইটাতেও আরেকটু টিউনিং দরকার। তো এইভাবে আমরা আর একটু অ্যাডভান্স যদি কোড লিখি তাহলে আরো করা যাবে। এদিকে দেখা গেল যে কয়েকটা লাইন কোড লেখা, তাও আবার ফাংশনটাও ডিফাইন করা নেই, ফাংশনটার কোড আর একটু ছোট এদিকে। এগুলো আমরা দেখবো পরে ক্লাসে।
আর কিভাবে টিউন করা যায়। যেগুলো আমরা অ্যাপে বা সফটওয়্যার দিয়ে করে থাকি এগুলা কোড দিয়ে করা যায়, ওইটা আমরা দেখব কিভাবে করা যায়। তারপর তোমাদের যদি আইডিয়া থাকে তোমরা আরো প্রসেসিং দিয়ে ডেভেলপ করতে পারবা তোমাদের নিজেদের অ্যাপ বানানো আমি শিখাবো না, বাট কিভাবে করতে হয় প্রসেসিংটা ওইটার আইডিয়া পাবা। তো আরো কিছু ডেমনস্ট্রেশন ছিল যেটা সাজিদ, আফনান, আবিয়াস, দীপু এরা দিয়েছিল আমাকে, তো দেখি ওইটা আমি অবশ্য রান করে দেখেছিলাম। এটা হলো কি আমাদের কোল্যাবে, তো কোল্যাব যেটা এটা হলো অনলাইন বেসড, এদিকে আমরা পাইথনের কোড করতে পারি। তো এটার জন্য তোমাদের ইন্টারনেট দরকার, ম্যাটল্যাব ইনস্টল করা দরকার নেই। তো এই পাইথনের কাজগুলো আমরা একটু একটু দেখবো ক্লাসের মধ্যে। এদিকে যেটা হয় সেটা হলো গিয়ে গুগলের সার্ভার গুলো ইউজ করে প্রসেসিং গুলো করে। এদিকে যেমন এই ছবিটা ইম্পোর্ট করা হলো, এখন এর উপর দেখি কি প্রসেসিং করা যায়। তো এই অ্যালগরিদমটা হলো এজ ডিটেকশনের জন্য। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বক্স গুলাকে আমরা এজ হিসাবে ধরতে পারি, এই লাইন গুলোকে। তো আমরা এজ ডিটেকশন অ্যালগরিদম অ্যাপ্লাই করে মোটামুটি অনেকগুলাই লাইন আইডেন্টিফাই করতে পেরেছি, এগুলা হয়তো এখনো বাকি। তো এটার জন্য আরেকটু যদি আমরা অ্যালগরিদমকে টিউন করি বা থ্রেশহোল্ড গুলো যদি কমাই আরেকটু, তাহলে হয়তো এগুলাও ডিটেক্ট করা পসিবল। তো এই ফাইন টিউনিং এর কাজগুলো ইমেজ প্রসেসিং এ হয়তো ফেস করতে হবে তোমাদের অ্যাসাইনমেন্টে। যে যত ভালো ডিটেক্ট করতে পারবে তারটা তত রেজাল্ট ভালো পাবে। তারপর এই কোডটা যেটা করে আমাদের অবজেক্টকে ব্যাকগ্রাউন্ডের থেকে আলাদা করে দেয়। তোমরা হয়তো এটা তোমাদের মোবাইলে অলরেডি দেখতে পাও। যদি কখনো পোর্ট্রেট মোডে ছবি তোলা হয় তাহলে দেখবো যে ব্যাকগ্রাউন্ডটা ব্লার থাকে আর যে সামনে অবজেক্টটা থাকে ওইটা হলো গিয়ে ফোকাসে থাকে। এটা আগে ডিএসএলআর দিয়ে করা যেত, ওইটা অ্যাকচুয়ালি ফিজিক্স ইউজ করেই করা পসিবল ছিল, যে যত দূরে থাকবে তত ব্লার, যত কাছে থাকবে তত শার্প। বাট এখন আমাদের এআই ইউজ করতে এবং অ্যাডভান্স ইমেজ প্রসেসিং ইউজ করতে এটা যে সফটওয়্যার দিয়ে করা পসিবল, আমাদের আর বিশাল বিশাল লেন্স দরকার লাগে না। তো এদিকেও যেটা দেখতে পাচ্ছি যে যদিও ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার কিন্তু অ্যালগরিদমটা এদিকে ব্যাকগ্রাউন্ডটাকে মোটামুটি ভালোভাবেই সেপারেট করে ফেলছে। এই রাইট সাইডের পিকচারে ব্ল্যাক দেখানো মানে হলো ওইদিকে কিছু নাই, এটা অ্যাকচুয়ালি এমটি ব্যাকগ্রাউন্ড। তো এই একটা ডেমো ছিল। তো এরকম আরো কিছু অ্যাডভান্স ডেমনস্ট্রেশন হয়তো রেডি করব, যেহেতু এটা মাত্র কয়েকদিন হলো আমি জানতে পারলাম যে কোর্স নেবে, এখনো সব ডেমনস্ট্রেশন রেডি হয়নি। যত কোর্স আগাবে তত আরো এক্সাম্পল নিয়ে আসবো আর শেখাবো তোমাদের। তো এই তো মোটামুটি একটা হোপফুলি আইডিয়া পেয়ে গেছো তোমরা যে কি করতে হবে এই কোর্সে আর কি করা যায়। তো এখন যদি আরো কিছু কোয়েশ্চেন থাকে তোমরা করতে পারো। ও বাই দ্য ওয়ে, কোর্সের টাইম টেবিলটা বলে রাখি। কোর্সটা হলো গিয়ে সানডে টিউসডে 9:40-তে। তো তোমরা যদি ফ্রি থাকো আর ইন্টারেস্টেড থাকো এই কোর্সটা নিতে পারো। So, any more questions? None. তাহলে সাজিদ, আবিয়াস, তোমরা কিছু বলবা মানে ওদের জন্য, স্টুডেন্টদের জন্য? তোমরা তাহলে তাদের যদি কোনো আলাদা কোয়েশ্চেন আনসার থাকে ওগুলাও একটু অ্যান্সার করে দিতে পারো। তাহলে আর স্যার মানে হচ্ছে সবাইকে থ্যাংক ইউ ফর কামিং টু দিস ওয়েবিনার অন আ থার্সডে আফটারনুন এটাই। অ্যান্ড চাইলে ইফ ইউ টাইমে যদি মিলে যায় you are encouraged to take this course in AirDrop, and hopefully this webinar has enlightened you on some of the basic concepts. Anyways, thank you everyone, and also special thanks to Sir as well, যে আমাদের সাথে জয়েন করছে এত লম্বা মিটিং এর পর। He's graced us with his knowledge, so thank you to Sir as well. Thank you as well, and thank you everyone for joining the meeting. Thank you for your time, and if you have any questions, feel free to ask me now, or you can also email me later. You can also meet me in my room. My room number is 5010.
second one on the left. আর তোমরা যদি আরো কোনো কোয়েশ্চেন করতে চাও, সাজিদ, Abias, Afnan, they are already enrolled in this course. You can also ask them if you have any other questions which you cannot ask me. Okay, anyway, so I think I will be taking my leave now. So thank you everyone and have a good day.